নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বাংলা অপশনালের ক্লাস। এছাড়া আমাদের যে ক্লাসগুলো আছে তার মধ্যে ইতিহাস অপশনালের ক্লাস হয়, আর জিএস পেপার্স, কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদিরও ক্লাস হয়। তো যারা যারা WBCS অ্যাসপিরেন্ট এবং UPSC অ্যাসপিরেন্ট এবং বাংলাকে অপশনাল হিসেবে বেছে নিয়েছো তাদের জন্য আজকের ভিডিওটি। আর এছাড়া যারা ইতিহাস অপশনালের স্টুডেন্ট আছো তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ইতিহাস অপশনালের ক্লাসগুলোও দেখতে পারো। আচ্ছা, আমরা মোটামুটি ইউপিএসসি এবং WBCS এর সিলেবাসের যে একসাথে যে কম্বাইন্ড যে বিষয়গুলো রয়েছে সেটা নিয়েও আলোচনা করেছি, এবং WBCS এর কিছু কিছু আলাদা টপিক রয়েছে এবং ইউপিএসসি এর কিছু কিছু আলাদা টপিক রয়েছে, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি WBCS এবং ইউপিএসসিতে দুটোতেই রয়েছে, কিন্তু WBCS এ কিছু অংশ রয়েছে, ইউপিএসসিতে পুরোটা রয়েছে। কি সেটা? সেটা হচ্ছে প্রমথ চৌধুরীর প্রবন্ধ সমগ্র। এই প্রমথ চৌধুরীর প্রবন্ধ সমগ্রর মধ্যে প্রথম খণ্ডটা ইউপিএসসি সিলেবাসে রয়েছে পুরোটা, এবং এই প্রবন্ধ সমগ্রের একটি মানে পুরো প্রবন্ধের প্রথম অংশটা তো রয়েছে, প্রথম খণ্ডটা তোমাদের সিলেবাসে রয়েছে, ইউপিএসসি সিলেবাসে পুরোটা রয়েছে, সবকটা প্রবন্ধ পড়তে হবে। কিন্তু WBCS এ রয়েছে মাত্র 3টে প্রবন্ধ, ভারতচন্দ্র, বীরবল, বই পড়া, এই তিনটে কিন্তু ইউপিএসসি সিলেবাসেও রয়েছে, কিন্তু আরও বেশি রয়েছে ইউপিএসসি। ঠিক আছে, এটাই আমি বলি যে যখন WBCS এবং ইউপিএসসি অ্যাসপিরেন্টরা আমার কাছে পড়ে, তাই বলি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা সিলেবাস ওরিয়েন্টেশন যদি দেখি তাহলে কিন্তু অনেকটা আমরা মানে মিলও দেখতে পাবো এবং পার্থক্যও দেখতে পাবো। কিন্তু হ্যাঁ, WBCS এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি কোয়েশ্চেন প্যাটার্নটা একেবারে আলাদা, এবং ইউপিএসসির ক্ষেত্রেও তাই। কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, প্রশ্ন উত্তর যখন তোমরা লিখবে বিষয়গুলো আলাদা। তো সিলেবাসটার মোটামুটি যখন আমরা পড়বো, বিষয়টা যখন আমরা জানবো, তখন কিন্তু সেটা একদিক থেকেই মানে একই রকমভাবে আমরা সেটাকে করতে পারি। আচ্ছা, আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে প্রমথ চৌধুরীর ভারতচন্দ্র প্রবন্ধটি। প্রমথ চৌধুরীর ভারতচন্দ্র প্রবন্ধ সম্পর্কে আগের একটা ক্লাসে আমি আলোচনা করেছিলাম অনেকদিন আগে, সেখানে একটা ডেমো ক্লাস তোমরা পেয়েছো, একটা আলোচনার ক্লাস। কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে এখান থেকে কিভাবে প্রশ্ন উত্তর আসতে পারে, কি কি বিষয় আমাদের জানতে হবে, এবং প্রমথ চৌধুরী ভারতচন্দ্র প্রবন্ধের মধ্যে পাঠকদের কি বলতে চেয়েছেন, এবং তিনি ভারতচন্দ্রকেই বেছে নিলেন কেন। ঠিক আছে, তাহলে শুরু করছি। প্রথমে প্রমথ চৌধুরীর প্রবন্ধ সমগ্র আমরা যদি বিভিন্ন প্রবন্ধগুলো পড়ি তাহলে আমরা বুঝতে পারবো এই প্রবন্ধগুলো কিন্তু প্রসাদ গুণে সমৃদ্ধ, এবং অনেক সমালোচক এই বিষয় দিকটা মাথায় রেখে প্রমথ চৌধুরীকে এই যুগের ভারতচন্দ্র আখ্যায় অভিহিত করেছেন। যদিও অনেকে মনে করেন যে এটি প্রমথ চৌধুরীর নিন্দাসূচক, ভারতচন্দ্রকে সমালোচনার জায়গায় রেখে এই কথাটা বলা হয়েছে, কিন্তু প্রমথ চৌধুরী একেবারে নিন্দা সমালোচনার ঊর্ধ্বে। এবং আমরা জানি যে বাংলা সাহিত্যে, চলিত সাহিত্যে সবুজ পত্রিকার সম্পাদক হিসেবে শুধুমাত্র নয়, এই প্রাবন্ধিক হিসেবে বলো, সাহিত্য স্রষ্টা হিসেবে বলো, প্রমথ চৌধুরীর অবদান কিন্তু অনস্বীকার্য। সেরকমই যদি আমরা এই দিকটা আলোচনা করি যে কেন তিনি ভারতচন্দ্রকে বেছে নিলেন প্রবন্ধ হিসেবে, ভারতচন্দ্রের বিষয়টাকে কেন বেছে নিলেন। শুধুমাত্র ভারতচন্দ্র নয়, তিনি কিন্তু প্রাচীন বাংলা সাহিত্যের জয়দেব এবং রাজা রামমোহন রায়, আধুনিক যুগে রাজা রামমোহন রায়, এবং শুধুমাত্র কবি সাহিত্যিক নন, তিনি বাণভট্টের হর্ষচরিত থেকে শুরু করে রবীন্দ্রনাথের কাদম্বরী, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন তার প্রবন্ধের সমালোচনার অংশ হিসেবে, এবং বিভিন্ন কবি সাহিত্যিকদের কথা তার প্রবন্ধে উঠে এসেছে। ভারতচন্দ্রের দিক থেকেও আমরা যদি দেখি, ভারতচন্দ্রের জীবন, ব্যক্তিগত জীবন প্রমথ চৌধুরীকে খুব বেশিভাবে নাড়া দিয়েছিল। কেন? কারণ ভারতচন্দ্র আমরা জানি অন্নদামঙ্গল বা নূতন মঙ্গলের স্রষ্টা, এবং সেই মানে যেই নূতন মঙ্গল বা যেই অন্নদামঙ্গলের বাহ্যিক অবয়ব মঙ্গল কাব্যের থাকলেও তার মধ্যে দেহজ ভাবনার জায়গা বা আদিরসাত্মক ফেনিল উচ্ছ্বাস রয়েছে, এবং তাকে প্রমোদের প্রভু বা প্রমোদের কবি, বিনোদনের কবি, রসের কবি বা রসিক কবি এই ধরনের আখ্যায় অভিহিত করা হয়েছে। কিন্তু তার ব্যক্তিগত জীবন কিন্তু এরকম প্রমোদ বিশিষ্ট বা রসালো ছিল না। ব্যক্তিগত জীবন, ভারতচন্দ্রের ব্যক্তিগত জীবন কিন্তু দুর্বিষহ ছিল, এবং এই দুর্বিষহ জীবনের বর্ণনা কিন্তু আমরা এই প্রবন্ধে পাই। এবং আমরা দেখেছি যে ভারতচন্দ্রের এই জীবনের যে বিষয়গুলো তিনি প্রমথ চৌধুরী বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছেন এবং তথ্য ঋণ স্বীকার করেছেন, তাই তো।
তো আমরা জানতে পারি যে ভারতচন্দ্রের যখন তিনি বিশ্লেষণ করছেন জীবনী, কেন বিশ্লেষণ করছেন? কারণ আমরা জানি রবীন্দ্রনাথ বলেছেন যে কবিরে পাইবেরা তার জীবন চরিতে, কিন্তু আবার বঙ্কিমচন্দ্র বলেছেন যে কোনো সাহিত্য স্রষ্টার সম্পর্কে সম্পূর্ণ জানতে গেলে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটা ধারণা থাকা প্রয়োজন। তো ঠিক আছে, সেই দিকটাই আমরা যদি বিশ্লেষণ করি তাহলে ব্যক্তিগত জীবনে কিন্তু যে দুর্বিষহতা তিনি সহ্য করেছেন সেটা কিন্তু তার সাহিত্যে প্রভাব মানে সেরমভাবে পড়েনি বলা যেতে পারে। ঠিক আছে, কারণ তার আর্থিক দারিদ্রতা, আর্থিক কষ্টটা, তাকে তার জীবন যে দুর্বিষহময় যে জায়গা, সেখান থেকে দাঁড়িয়ে তার যে রসের ফেনিল উচ্ছ্বাস, যে মানে রসের ধারা, কিন্তু অন্যান্য কবি থাকলে সেটা তার রসের ধারা শুকিয়ে যেত, কিন্তু সেটা এক্ষেত্রে কিন্তু হয়নি। আমরা কিন্তু দেখেছি অন্নদামঙ্গলের মধ্যে সেই আদিরসাত্মক ফেনিল উচ্ছ্বাসকে তিনি কিভাবে হাস্যরসে পরিণত করেছেন, তাই না? এবার এই প্রবন্ধে কি রয়েছে? এই প্রবন্ধে প্রথমে আমরা দেখব ভারতচন্দ্রের জীবনী রয়েছে, ভারতচন্দ্রের জীবনের যে উঠানামা সেগুলো রয়েছে, এবং এখান থেকে আমরা জানতে পারি যে ভারতচন্দ্র হুগলি জেলার ভুরসুট পরগনার পেরো গ্রামে 1713 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, এবং তার পিতা ছিলেন নরেন্দ্র রায়, এবং তার পিতা প্রথমে একটা ভালো জায়গায় থাকলেও পরবর্তীকালে রাজরোষে পড়ে সর্বশান্ত হন, এবং তিনি ভারতচন্দ্র মাতুলালয়ে মানুষ হয়েছেন, এবং তিনি সেখান থেকে পড়াশুনো করেন। পরবর্তীকালে তিনি 14 বছর বয়সে একজন স্বেচ্ছায় বিবাহ করেছিলেন, এবং অন্য জাতের একজন মেয়েকে বিবাহ করার করায় তিনি ত্যায্যপুত্র হন, এবং পরবর্তীকালে তিনি কটকে চলে যান, এবং সেখান থেকে ভাগ্যান্বেষণে তিনি ইন্দ্রনারায়ণ রায় বলে একজনের কাছে যান, এবং তিনি ছিলেন ফরাসডাঙ্গার দেওয়ান ইন্দ্রনারায়ণ রায়, এবং তার পরবর্তীকালে ইন্দ্রনারায়ণ রায়েরই সাহায্যে তিনি কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ পদে নিযুক্ত হন, এবং সেখানে তিনি রচনা করেন অন্নদামঙ্গল কাব্য। এই সব বিষয় কিন্তু আমরা এই প্রবন্ধের মধ্যে পাই। এছাড়া শুধুমাত্র ভারতচন্দ্রের সম্পর্কে প্রমথ চৌধুরী কেন, আমরা যখন ঈশ্বরগুপ্ত পড়ব, ঈশ্বরগুপ্তও কিন্তু ভারতচন্দ্রের জীবনী সম্পর্কে আলোচনা করেছেন। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে অন্নদামঙ্গল রচনার পর তার কিছু জায়গা ফেরার ফিরেছিল, দারিদ্রিক জায়গাটা মিটেছিল, কিন্তু তারপর আমরা দেখতে পাই যে সেক্ষেত্রেও তার মৃত্যু কিন্তু খুব কম বয়সে হয়, এবং গঙ্গা তীরবর্তী জায়গায় বসবাস করার ক্ষেত্রে বর্ধমান রাজের কোতোয়াল বা সেখানকার কর্মচারীদের হাতে নিপীড়িত হয়ে তিনি মারা যান। ঠিক আছে, এই হলো তার জীবন। কিন্তু এই সব কিছুর মধ্যেও তার মধ্যে যে সাহিত্যিক রসবোধ সেটা কিন্তু যায়নি। তিনি পাণ্ডিত্যে উৎসারিত ছিলেন, হ্যাঁ, পণ্ডিত মানুষ ছিলেন তিনি, সংস্কৃত ভাষা থেকে শুরু করে পার্সি ভাষা সব জানতেন, কিন্তু তিনি মনে করতেন যে তার এই যে বিদগ্ধতা সেটা যদি তার সাহিত্য সৃষ্টিতে আসে তাহলে কিন্তু যে পাঠকের জন্য তিনি লিখছেন সেই পাঠকের কাছে সেটা ভালোভাবে পৌঁছাতে পারবে না। এবং একটা দিক অবশ্যই মাথায় রাখা দরকার যে ভারতচন্দ্র ছিলেন কি কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ, এবং কোনো জমিদারের সভাসদ হয়ে তাকে তো আমোদ প্রমোদ দিতে হবে, তাকে তো বিনোদনের জায়গায় পৌঁছাতে হবে, তাই না? তো আমরা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো যে অন্নদামঙ্গল একটা ফরমাইশি সাহিত্য, হ্যাঁ, সেই ফরমাইশি সাহিত্যের মধ্যে হয়তো অশ্লীলতার জায়গা, হয়তো হাস্যরসের জায়গা একটু বেশি। এইটা কিন্তু অবশ্যই অনেকে ভারতচন্দ্রের ত্রুটি হিসেবে দেখেন, যে আদিরসের যে ফেনিল উচ্ছ্বাসের কথা বারবার বলা হয় যে মধ্যযুগের একটা কলুষতাময় যে দিক সেটা কিন্তু ভারতচন্দ্রের মধ্যেও দেখা যায়, কিন্তু একটু অনন্যতার সাথে। এবং ভারতচন্দ্রের সময়কালের মধ্যেই আধুনিকতার যে স্পষ্ট প্রভাব সেটা কিন্তু সব থেকে বেশি ভারতচন্দ্রের মধ্যেই দেখতে পাওয়া যায়। এবং এই বিষয়গুলো আমরা বাদ দিয়ে আমরা যখন ভারতচন্দ্র পড়বো বাংলা সাহিত্যের ইতিহাসে তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব, এবং করেওছি আগের ক্লাসে। কিন্তু এই প্রবন্ধের মধ্যে ভারতচন্দ্র সম্পর্কে প্রমথ চৌধুরী তার জীবনী বৃত্তান্ত কেন আলোচনা করলেন এটাই এই জন্যই যে তার জীবনে যতই দুর্বিষহতা, যতই আর্থিক দুর্যোগ থাকুক না কেন, তার সাহিত্য ক্ষেত্রে কিন্তু তার সেভাবে তিনি প্রভাব ফেলতে দেননি, এবং সেটাকে হাস্যরসের জায়গায় কিন্তু তুলে ধরেছেন। তিনি নিজেকে প্রমোদের প্রভু বলেছেন, হ্যাঁ, তিনি নিজেকে বিভিন্নভাবে হাস্যরসের মধ্যে ডুবিয়ে রেখেছেন, সব কিছুর মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই। তো এই দিকটা অবশ্যই একটা জায়গা। এছাড়া ভারতচন্দ্রের কাব্যের একটা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার প্রসাদ গুণ, যে সেটা বললাম যে তিনি একজন বিদগ্ধ কবি ছিলেন, তিনি চাইলেই কিন্তু তার মধ্যে এমন শব্দের মায়াজাল তিনি বুনতে পারতেন, কিন্তু তিনি সেটা বুঝেছিলেন যে সেটা সর্বজন বোধগম্য হবে না, তাই সবাই যেটা বোঝে
সবার যেটা ভালো লাগে তাই তিনি লিখতেন, এবং তিনি নিজেই বলেছেন যে আমি যেই ভাষাটা লিখি সেটা যাবনি মিশাল ভাষা, খিচুড়ি ভাষা, ঠিক আছে, যেটা সবার কাছে পৌঁছাবে, সেখানে সংস্কৃত ভাষা, ফার্সি ভাষা সব মিলেমিশে এমন একটা ভাষায় পরিণত হয়েছে যেটা সবার জন্য, সবার কাছে বোঝে, সবার কাছে পৌঁছায় আর কি, ঠিক আছে, যেটা সবাই বুঝতে পারে। তো এই দিকটাও প্রমথ চৌধুরীর খুব ভালো লেগেছিল। প্রমথ চৌধুরীর ভাষার মধ্যেও আমরা দেখতে পাই একটা বাকবিদগ্ধতার জায়গার সাথে সাথে সাবলীলতা। এদিক থেকে কিন্তু প্রমথ চৌধুরীর সাথে ভারতচন্দ্রের একটা তুলনার যদি জায়গায় আসে, তাহলে কিন্তু এদিক থেকে কিন্তু অবশ্যই তিনি তুলনীয়, ঠিক আছে। এবং সাদৃশ্য বলতে এটাও যে প্রমথ চৌধুরীর লেখনীর মধ্যে যে বাকবিদগ্ধতা নেই তা নয়, এবং তার সাথে সাথে হাস্যরসোজ্জ্বলের এক যে জায়গাটা রয়েছে, হ্যাঁ, উইটি যে ভাবনাটা রয়েছে, স্যাটায়ার যে ভাবনাটা রয়েছে, সেটা কিন্তু আমরা ভারতচন্দ্রের মধ্যেও দেখতে পাই, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, যে এই বিষয়গুলো কিভাবে প্রমথ চৌধুরী কিভাবে ভারতচন্দ্রকে প্রেজেন্ট করেছেন তার প্রবন্ধে, তার জীবনী, তার সাহিত্যকর্ম, তার সাহিত্যের বিশ্লেষণ, সেটা কিন্তু সুন্দরভাবে তার প্রবন্ধে অবতারণা করা হয়েছে। এবং অবশ্যই আমরা জানি প্রমথ চৌধুরীর যে ব্যঙ্গ বিদ্রুপময় ভাবনা, তার যে ভাষা, হ্যাঁ, এই যে পরিবেশন ভঙ্গি, সেটা কিন্তু এই প্রবন্ধকে আরো বেশি সুন্দর করে তুলেছে, ঠিক আছে। এবার মোটামুটি তো এই রয়েছে, এই বিষয়টাই রয়েছে ভারতচন্দ্রের এই প্রবন্ধটা। এবার কি ধরনের প্রশ্ন আসতে পারে, প্রথমে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বলছি। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে ওভারঅল একটা জায়গা যেখানে তোমাদের ফুল জিসটা কভার করতে হবে, যেরকমভাবেই প্রশ্নটা আসুক না কেন, এভাবে আসতে পারে যে প্রমথ চৌধুরীর ভারতচন্দ্র প্রবন্ধে প্রমথ চৌধুরী তার প্রমথ চৌধুরীর কিরকম দৃষ্টিকোণ প্রকাশিত হয়েছে, মানে ওভারঅল যেরকমই প্রশ্ন আসুক না কেন এই বিষয়টাই আসে, হ্যাঁ, যে এই প্রবন্ধে কি বলা হয়েছে এটাই আসে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, বড় প্রশ্নের দিক থেকে 25 নম্বর বলো। এবার ইউপিএসসির ক্ষেত্রে একেবারেই আলাদা। ইউপিএসসির ক্ষেত্রে লাইন তুলে প্রশ্ন আসতে পারে, উৎস প্রসঙ্গ ব্যাখ্যার ক্ষেত্রে কয়েকটা কোটেশন দিয়ে দিল, বলা হলো উৎস প্রসঙ্গের ব্যাখ্যার ক্ষেত্রে, এটা তোমাদের জানোই, হ্যাঁ। আর এবার এছাড়া 10 নম্বর বা 15 নম্বরে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে ভারতচন্দ্র প্রবন্ধে প্রমথ চৌধুরী ভারতচন্দ্রের জীবনী সম্পর্কে কি আলোচনা করেছেন, এই জীবনের দিকটা একটা আসতে পারে। আবার অন্যদিকে আসতে পারে যে তার হাস্যরসাত্মক দিক বা অন্নদামঙ্গল সম্পর্কে আসতে পারে, তার জীবনের দিক আলাদা আলাদাভাবে আসতে পারে, ছোট ছোটভাবে ভাগে আসতে পারে। যে এই প্রবন্ধের মধ্যে একদিকে যেমন ভারতচন্দ্রের জীবনী রয়েছে, আর একদিকে সাহিত্যের যে বিশ্লেষণ রয়েছে, এই বিষয়গুলো আলাদা আলাদা করে ডাব্লিউবিসিএস এ সেরকমভাবে একসাথে আসবে, ইউপিএসসিতে আলাদা আলাদা করে শুধুমাত্র স্পেসিফিকলি ওই বিষয়গুলো দিয়ে আসবে, ঠিক আছে। প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে এবং নিজের প্রবন্ধটা অবশ্যই তোমরা ভালো করে পড়েছো, হ্যাঁ, লাইন বাই লাইন পড়েছো। তো এর মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, সেটাও কিন্তু অবশ্যই তোমরা নোটের মধ্যে রাখবে, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, বোঝাতে পেরেছি। আমাদের অনলাইন পেড ব্যাচে আমরা কিন্তু নোটটা লিখিয়ে দিই, ক্লাসে বোঝানোও হয়, মক টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা আমাদের অনলাইন পেড ব্যাচ জয়েন করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 9038020370। আর এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে কি, অনলাইন পেড ব্যাচ তো সবাই জয়েন করতে পারো না, তাদের জন্য কিন্তু ইউটিউবে ভিডিও ক্লাস রয়েছে, ফ্রি ক্লাস রয়েছে। আর চেষ্টা করি তোমাদের যাতে এতটুকু সাহায্য হয়, যেহেতু বাংলা অপশনালের খুব বেশি তোমরা সোর্স পাও না, তাই মোটামুটি বই হোক বা কোথা থেকে কী পড়বে সবই কিন্তু আমাদের ক্লাসে বলে দেওয়া হয়, এবং টপিকগুলো বিশ্লেষণ করে দেওয়া হয় যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। কিন্তু পড়তে তোমাদের নিজেদেরই হবে, ঠিক আছে। নোটটাও তোমরা নিজেরাই তৈরি করবে। আর যারা নোট তৈরি করতে পারছো না তাদের জন্য আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে, জয়েন করতে পারো। আর তা না হলে আমাদের কিন্তু ভিডিও ক্লাসগুলো রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, কমেন্ট বক্সে জানাও আর কোন টপিক তোমরা ক্লাস চাইছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।